কিছু জার্নি শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য হয় না, কিছু জার্নিতে আমরা নিজেদের নতুন করে খুঁজে পাই, যেখানে বরফের শীতলতা পাহাড়ের উষ্ণতাকে ছুঁতে চায় দুহাত বাড়িয়ে। এবার তেমনই এক জার্নিতে বেরিয়ে পড়লাম। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা, অ্যান্ড ওয়েলকাম টু দ্য আল্টিমেট নর্থ সিকিম অ্যাডভেঞ্চার। এই ব্লগে যেমন গ্যাংটক থেকে নর্থ সিকিমের রোড আপডেট থাকবে, তেমনই আমরা অনুভব করব জিরো পয়েন্টের হাড় কাঁপানো ঠান্ডা, ইউনথাম ভ্যালির শান্ত বিকেল আর কাটাও হিলসের ম্যাজিক্যাল সৌন্দর্য। সঙ্গে থাকবে পাহাড়ি দাবানল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই অভিজ্ঞতাও। তাই সিট বেল্ট বেঁধে নিন, এখনই শুরু হচ্ছে নর্থ সিকিমের রোলার কোস্টার রাইড। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু লম্বা জার্নি রয়েছে। লাচুংয়ে যাব, নর্থ সিকিমের লাচুং। আমরা গ্যাংটকে ছিলাম হোটেল জেডাইতে, আপনারা তো লাস্ট এপিসোডে দেখেইছেন। আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে কি কি হবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 125 কিলোমিটার মতো। এই জার্নিতে দূরত্বের থেকেও বেশি গুরুত্বপূর্ণ রোড কন্ডিশন আর আমাদের ধৈর্য। সিকিমের রাস্তা সবসময় আনপ্রেডিক্টেবল, কখনো ঝকঝকে পিচের রাস্তা, আবার কখনো ধস বা ঝর্ণার জলের তোড়ে ভেঙে যাওয়া পাথুরে পথ। তবে ট্যুর কিংডম আমাদের জন্য ভালো গাড়ি আর ড্রাইভার অ্যারেঞ্জ করেছে। এই রুটে ভালো ড্রাইভার থাকাটা কিন্তু খুব প্রয়োজন। আমাদের আজকের সারথি কারমাদা, দারুণ মানুষ। B2 ব্রিজ ক্রস করে আমরা নর্থ সিকিমে ঢুকে পড়েছি। যেতে যেতে একটু লাচুংয়ের ইতিহাসটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এক সময় তিব্বত আর সিকিমের মধ্যে বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল এই লাচুং। তখন এটিই ছিল সিকিমের সবথেকে সুন্দর গ্রাম। আজও একমাত্র এখানেই জুমসা নামক প্রাচীন স্বশাসন ব্যবস্থা টিকে আছে। ঝকঝকে একটা দিন, তবে কনকনে ঠান্ডা। গাড়ি থেকে নামলাম সেভেন সিস্টার ওয়াটারফলে। এখন জল কিন্তু অনেকটাই কম। চলুন তাও দেখে আসি সামনে থেকে। এটা একটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই রোডে। দেখুন কত মানুষ, সবাই ছবি টবি তুলছেন। এখানে কিন্তু টুকটাক খাওয়া দাওয়ার আর ওয়াশরুমে যাওয়ার দুটো ব্যবস্থাই রয়েছে। নর্থ সিকিমে ওয়াশরুমটা একটা প্রবলেম, তাই যেখানে ওয়াশরুম পাবেন ইউজ করে নেবেন, মানে এটা একটা গুড অ্যাডভাইস। ধীরে ধীরে আরো অপূর্ব হয়ে উঠছে ল্যান্ডস্কেপ। রাস্তা কিন্তু ভালোই এখনো পর্যন্ত। মাঙ্গান ক্রস করার পর রাস্তা থেকে কমলা লেবু কিনে নিলাম, 100 টাকায় এক প্যাকেট। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানে এসে বসিয়ে দিয়ে গেল, বলল যে খাবার আসছে, চিকেন থালি আসছে। এই জায়গাটা কিন্তু বেশ ঠিকঠাক। আরও অনেক জায়গা আছে যেখানে ধরুন নিজেরাই খাবার নিয়ে খেতে হয়, কিন্তু এই জায়গাটা ঠিক সেরকম নয়। বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। বসলাম একটা টেবিলে এসে, ওনারা খাবার দিয়ে যাবেন। তবে আমি আবারও বলে দেব, যেহেতু মানে এই যে ধরুন জুলুক বা যখন আমরা লাচুংয়ে যাব বা যখন কেউ লাচেনের দিকে যাবে, প্রত্যেকটা জায়গাতেই না মানে জিনিসপত্র পাওয়া তো খুব অসুবিধা, অনেকটা উচ্চতায়।
তো সব সময় কিন্তু সব রকম খাবার পাবেন না, একটু বেসিকই থাকবে, এটা মাথায় রেখেই যাওয়া উচিত। তবে এখানে যখন এলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছে, মানে পরিবেশটাও ঠিকঠাক। আর এখানে কিন্তু প্যাকেজের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে না, ড্রাইভারই পেমেন্ট করে দেবে। আমরা এই ট্যুরটা করছি ট্যুর কিংডমের সঙ্গে, তো আমাদের থাকা, যাতায়াত, খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থাই কিন্তু এই নর্থ সিকিমে করছে ট্যুর কিংডম। আর আমাদের মতো করে যদি আপনারা ঘুরতে চান তাহলে ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো। প্রচুর কিছু রয়েছে খাওয়া দাওয়ায়, কেননা আমাদের ড্রাইভার দাদার সাথে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে এখানকার লোকাল খাবার দাবার একটু ট্রাই করতে হবে। উনি আবার বলে গেছেন ওনাদেরকে, ওনারা সেই কারণে এখানকার লোকাল কিছু খাবার দাবারও অ্যাড করে দিয়েছেন। এই যে ছুরপির আচার রয়েছে, তার মধ্যে আমি একটা শাক দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু লোকাল। এই যে ডাল, কালি ডাল, এগুলো কিন্তু লোকাল খাবার। চলুন স্টার্ট করি। এই খাবারগুলো হাত না লাগালে হবে না। পাহাড়ে এসে লোকাল খাবার যদি না খেলেন তাহলে কি খেলেন, এটা কিন্তু আমার প্রশ্ন। আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া কিন্তু এখানে যথেষ্ট ভালো ছিল। এখানে অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার দাদা এসেই বলে দিয়েছিলেন যে লোকাল কিছু খাবার আমাদের দিতে, তার জন্য অনেক কিছু এক্সট্রা পেয়েছি আমরা। আপনারাও যারা ধরুন আমাদের মতন প্রাইভেট প্যাকেজে আসবেন তারা এসে বললেও কিন্তু এগুলো পেতে পারেন। যেমন ছুরপির আচার ছিল, শাকটা ছিল, এগুলো এক্সট্রা ছিল। যারা লোকাল খাবার খেতে ভালোবাসেন, মানে নেপালি খাবার খেতে ভালোবাসেন, তারা ট্রাই করতে পারেন। আর নর্মাল প্যাকেজে, শেয়ারিংয়ের যে প্যাকেজটা হয় তাতে কিন্তু ডিম, ডাল, সবজি এগুলো থাকে। আমি ভেবেছিলাম যে খুব বেসিক হবে, বেসিক কিন্তু নয়, খাওয়া দাওয়া বেশ ভালো। আর খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটাহাঁটি করছি, খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতে চাইলাম না। পাহাড়ি রাস্তা, একটু হেঁটে নিই 5 মিনিট মতন, একটু হাঁটাচলা করে একটুখানি ভালো ফিল হবে, তারপর গাড়িতে উঠব। একটা গুড নিউজ আছে আপনাদের জন্য, বা আমার জন্য তো বটেই। ড্রাইভার দাদা বললেন যে মেন রাস্তা খুলে দেওয়া হয়েছে। আগে যে বাইপাস হয়ে যেতে হতো, 8 ঘন্টা সময় লাগতো লাচুংয়ে পৌঁছোতে, সেটা এখন আর লাগছে না, 5 থেকে 5.5 ঘন্টা মতো সময় লাগছে। তার মানে আমাদের হাতে কিন্তু একটু হলেও সময় রয়েছে। তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই। আর রাস্তায় যেতে যেতে যা দেখবো সব তো আপনাদেরকে জানাবোই, কি আপডেট রয়েছে সবটাই আপনাদের জানাবো। 2023 সালের অক্টোবরে তিস্তা নদীর হরপা বানে বহু ক্ষতি হয়েছে নর্থ সিকিমের। NH10-এর বহু অংশ একদম ধ্বংস হয়ে গেছিল। চুংথাংয়ের বিশাল ড্যামটা সম্পূর্ণ ভেঙে যায় সে সময়। লাচেন আর লাচুংয়ের সংযোগকারী যে ব্রিজ ছিল সেটাও ভেঙে যায়। যদিও বিআরও এখনও দিনরাত কাজ করে সমস্ত নতুন করে তৈরি করছে, এখনো পর্যন্ত কিন্তু লাচেনে যাওয়া যাচ্ছে না। লাচেনের রোড ঠিক হয়ে গেলে ট্যুর কিংডমের এই প্যাকেজে কিন্তু লাচেনও থাকবে। ট্যুর কিংডমের প্যাকেজের সমস্ত ডিটেল কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে রাস্তায় কাজ চলে বলে হঠাৎ রোড ব্লক হয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার, একটু ধৈর্য রাখতেই হবে। এখন একটা জায়গায় অদ্ভুতভাবে ফেঁসে রয়েছি আমরা। এখানে নাকি প্রায় প্রতিদিনই জ্যাম লেগে যায় রাস্তায়, কেননা ওভারলোড লরিগুলো এসে আর উঠতে পারে না, উপর দিকে আটকে থাকে। এখনও সেম সিচুয়েশন, লরিটা আটকে রয়েছে, আমরা রাস্তায় পরপর একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটার নাম নাগা। এখানে এই প্রবলেমটা নাকি মাঝে মধ্যেই হয় এখন, যদিও রাস্তা পুরোপুরি ভালো হয়ে গেছে আগের তুলনায়, কিন্তু এই লরির একটা সমস্যা
এখানে এখনও রয়েছে, যার জন্য সময় অনেকটা নষ্ট হয়ে যায় মানুষের। আমাদের ড্রাইভার দাদা গাড়ি থেকে নেমে গেছেন দেখার জন্য যে কিছু ব্যবস্থা করা যায় কিনা। দেখেছেন আমাদের সঙ্গে সঙ্গে তিস্তা চলেছে। টানেল ক্রস করছি, কি অন্ধকার ভেতরে, কোনো লাইট নেই। প্রচণ্ড রিস্ক নিয়েই কিন্তু এই পয়েন্টটা আমরা ক্রস করলাম। যে কোনো সময় পাথর এসে পড়তে পারতো গাড়ির উপর। এখন চোংথাং ক্রস করছি। এখানে ড্যামটাই কিন্তু ভেঙে গেছিল। গাড়ি থেকে একটু নামলাম। এই গ্রামটার নাম হচ্ছে বপ, BOP। এখানে ওয়াশরুম যাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে, চাইলে এখানে ওয়াশরুম যাওয়া যায়। টুকটাক কিছু কেনাকাটি, যদি টুকটাক কিছু খাওয়ার ইচ্ছা হয় সেটাও খেতে পারেন। একটু স্ন্যাক্স কিছু নিয়ে নেব ভাবছি। আর পিছনে, এই যে পিছনে পাহাড়টা দেখুন, সম্পূর্ণ আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। আমি একবার দেখাই আপনাদের ভালো করে। আমাদের কিন্তু ওই রাস্তা দিয়েই যেতে হবে। দেখেছেন ধোঁয়া কেমন বেরোচ্ছে? আমি একটু ক্লোজ করি। এই দেখুন, ধোঁয়া বেরোচ্ছে একদম, পুরো ধোঁয়ায় ঢেকে গেছে একটা পাহাড়ের একটা পোর্শন পুরোটা। অনেক জায়গায় আগুন লেগেছে, দাবানল যেভাবে ছড়ায় আর কি। তাহলে চলুন একটু হাঁটাহাঁটি করে নিই, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পর। ভালো ঠান্ডা আছে এখানে। একটু টি ব্রেক নিয়ে নিলাম। ভালোই আগুন লেগেছে, রাস্তায় প্রচুর পাথর পড়ে রয়েছে। এটা হলো সেই বিখ্যাত ভীমনালা বা অমিতাভ বচ্চন ওয়াটারফল। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স আমার একটুও ভালো লাগছে না। মানে ভিড়টা একবার দেখুন, এবং লাউড মিউজিক, একদম অন্যরকম ক্রাউড। আমার ভালো লাগার মতো নয়। আমি জানি না আমার দর্শকদের কতটা ভালো লাগবে। ওয়াটারফলটা সুন্দর, আমি গাড়িতে এসে বসলাম, কেননা বাইরে থেকে আমি জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছিলেন আমার কথা। খুব সুন্দর একটা ওয়াটারফল, কিন্তু তার নিচে যা চলছে,
মানে পুরো নেচারটাই নষ্ট। ম্যাক্সিমাম মানুষ এখানে ড্রাঙ্ক, পাগলের মতন বিহেভিয়ার করছে, কোনো রকম ম্যানার্স নেই, কিচ্ছু নেই। অনেকে বলবেন হয়তো এটাই মজা করা, আই ডোন্ট নো, আমি এই মজা করাটা ঠিক বুঝতে পারি না। আই ডোন্ট নো, মানে আমরাও খুব অল্প বয়স, আমাদেরও কখনো ছিল, কিন্তু এরকম মজা কখনো করিনি। আই ডোন্ট থিঙ্ক যে রেগুলার এরকম হয়, আপনারা যখন আসবেন দেখলেই বুঝতে পারবেন। তবে আজকে যা সিচুয়েশন রয়েছে, আমি এটা বলতে পারবো না যে এই জায়গাটা খুব সেফ। এটা আমার পক্ষে বলা অসম্ভব এই মুহূর্তে, আমি যেটা দেখে এলাম বাইরে যা চলছে। তো একটু সেফলি, সঙ্গে লোকজন থাকলে নামুন, সেফলি দেখুন ভালো করে। দূর থেকেও দেখা যায়, একেবারে সামনে যেতে হবে এমন কোনো বড় ব্যাপার নেই। লাচুংয়ে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে এলো। এখন বাজে বিকেল 5টা আর আমরা পৌঁছে গেলাম লাচুংয়ে আমাদের হোটেলের সামনে। জার্নি কিন্তু দারুণ ছিল, খুব একটা অসুবিধা হয়নি। মাঝে যদিও দুবার দাঁড়াতে হয়েছে রাস্তার জন্য, কিন্তু খুব একটা সমস্যা হয়নি। আমাদের কিন্তু 8 ঘন্টা লাগলো না। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 9:30 নাগাদ, এখন বাজে বিকেল 5টা। আর এই যে পেছনে আমাদের হোটেল ব্লিসিন, আমরা চলে এসেছি। বাইরে থেকে দেখে বেশ ভালো লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি হোটেলটা কেমন। হোটেলের ভেতরে চলে এসেছি, এখন রিসেপশনে একটু ওয়েট করতে হবে, রুমে ব্যাগপত্র পৌঁছে দেবেন ওনারা। হোটেলটা কিন্তু দেখে ভালোই লাগছে, রিসেপশনে দেখে অন্তত ভালো ফিল হচ্ছে। রুমে গেলে বুঝতে পারবো সব ঠিকঠাক আছে কিনা। ঠান্ডা আছে, রুম হিটার লাগবে। আই থিঙ্ক রুম হিটারের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়, সেটা জেনে আমি আপনাদের জানাবো। 4 তলায় সিঁড়ি ভেঙে উঠতে হলো, এটা একটু সমস্যার ব্যাপার। আর ওঠার সময় আনফর্চুনেটলি পায়ে একটু ব্যথাও পেয়েছি। ট্যুর কিংডমের তরফে আমাদের জন্য একটা ভিউ রুম সিলেক্ট করা হয়েছে। চায়ের কাপটা ধরে না ভালো লাগছে, ভীষণ ঠান্ডা রয়েছে কিন্তু এখানে। আর সবথেকে বড় ব্যাপার হলো সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে কিন্তু একটা ব্যথা পেয়েছি। তারপর ওনাদেরকে বললাম যে একটু স্ন্যাক্স আর চাটা রুমে দিয়ে যেতে। এটা 4th ফ্লোরে, খুব ভালো ভিউ রয়েছে, এর জন্য এই রুমটাও ছাড়তে পারছি না। পায়ে লেগেছে, বারবার করে ওঠানামা করাটাও সমস্যা, তাই ওনাদের বললাম যে রুমেই দিয়ে দিন খাবার। নর্মালি কিন্তু রুমে খাবার দেওয়া হয় না, ডাইনিং এরিয়াতে গিয়ে খাবার খেতে হয়। যাই হোক, ওনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে চিকেনের একটা আইটেম, চিকেন পাকোড়া ওনারা পাঠিয়েছেন আর চা পাঠিয়েছেন। চাটার খুব দরকার ছিল, এটা খেয়ে দেখি কেমন, তো হাত লাগাতেই হবে। সফট, আমি এত সফট চিকেন পাকোড়া বহুদিন খাইনি, দারুণ। ভীষণ ফ্রেশ। সেদিন হাতে অনেকটা সময় ছিল, তাই দারুণ একটা মুভি দেখলাম। তবে খুব তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়েও পড়েছিলাম। নেক্সট ডে সারা দিনের সাইট সিইং শিডিউল করা ছিল, তাই কোনোভাবেই দেরি করিনি। গুড মর্নিং, শুনতে পাচ্ছেন? নিস্তব্ধতার একটা আলাদাই সুর আছে, তাই না? ঘড়িতে ভোর 6:10, বাইরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা। আজ আমাদের এই পাহাড়ি গ্রামে প্রথম সকাল। চারিদিকে পাইন আর দেবদারু গাছের মেলা, ছোট ছোট রং বেরঙের বাড়িঘর,
মাঝখান দিয়ে বয়ে চলেছে লাচুং নদী, ঠিক যেন কোনো শিল্পীর নিপুণ হাতে আঁকা একটা ক্যানভাস। আর ওই যে দূরে তুষার শুভ্র পাহাড়গুলোর উপর সোনালি রোদ পড়ে কি সুন্দর ঝলমল করছে। প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এক স্বর্গরাজ্য লাচুং। গুড মর্নিং। সকাল সকাল একেবারে থার্মাল পরে রেডি হয়ে নিয়েছি। এরপরেও কিন্তু আরেকটা লেয়ার চাপবে, জ্যাকেট পরতে হবে। আজ তো বরফ দেখার পালা, তাই ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে মনে। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। এখন বাজে সকাল 7:45। বাটার একদম গলিয়ে দিয়েছেন ওনারা, নাহলে এখানে খাওয়া মুশকিল, যা ঠান্ডা জায়গা। এখানে কিন্তু ব্রেকফাস্টের 2-3টে অপশন আছে, তার মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আমরা প্রথমে আজ যাব কাটাও, তারপর কাটাও ঘুরে এসে যাব ইউনথাম ভ্যালি, তারপর 0 পয়েন্ট। কাটাওটা অন্য রাস্তায়, সেই কারণে আগে কাটাওতে যাব। আঁকাবাঁকা রাস্তার আশেপাশে ছড়িয়ে বরফ, সূর্যের আলো পড়ে কি দারুণ চকচক করছে দেখুন। যদি মার্চ এপ্রিলে আসেন তাহলে এখানে প্রচুর রডোডেনড্রনও দেখতে পাবেন। দুর্দান্ত পয়েন্টে এসেছি, দেখাই আপনাদের। এটা কাটাও নদী। এই অপূর্ব ওয়াটারফল, এই ওয়াটারফলটাকে বলা হয় মিল্কি ওয়াটারফল। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সাদা দুধ যেন ঝরে পড়ছে ওপর থেকে, তাই জন্য এই ওয়াটারফলটার নাম মিল্কি ওয়াটারফল। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই উচ্চতায় গাছপালা খুব কমে যায়, রুক্ষ চারপাশ। কিছুদিন পর সবটা ঢেকে যাবে পুরো বরফের চাদরে। মাউন্ট কাটাওকে অনেকে বলেন ভারতের সুইজারল্যান্ড। লাচুং থেকে মাত্র 28 কিলোমিটার দূরে 15,000 ফুট উচ্চতায় মাউন্ট কাটাও। এই অবধি কিন্তু আসতে দেওয়া হয়, এরপরে আর আসতে দেওয়া হয় না। বাবা হরভজন কি জয়। এখানে বাবা হরভজনের ছোট্ট একটা মন্দির আছে, আপনারা দেখেছেন এর আগেও। বাবা মন্দিরে তো আপনারা গেছেন। নদী আসছে, আরো উপরে গ্লেসিয়ার থেকে জল আসছে। এখানে অনেক দিনের জন্য বরফ জমে রয়েছে। এই যে উপরে পুরো বরফ ওই সাইডে। আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এর উপরে পাশে ওপাশে, এই বর্ডারটার ওপাশে আর যেতে দেওয়া হয় না। দারুণ লাগছে, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা রয়েছে, জ্যাকেট পরে রয়েছে, আরাম লাগছে জ্যাকেট পরে। এখানেই কিন্তু আর মোটামুটি দিন 15 বাদে এলে এই জায়গাগুলো বরফে ঢেকে থাকবে।
এখন বরফ মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন, অল্প অল্প দেখা যাচ্ছে, পরে কিন্তু পুরোই বরফে ঢেকে থাকবে এই জায়গাগুলো। আমরা এখন সোজা পেরিয়ে যাব 0 পয়েন্টের দিকে, আর ফেরার পথে দেখব ইউমথাং ভ্যালি। অ্যাকচুয়ালি ড্রাইভার দাদা উনি বলছেন যে ওটা তো অনেকটা উপরে আর হাওয়াও চলে, তো রোদ থাকতে থাকতে ওই এরিয়াটা কভার করে নেওয়া ভালো, তাই আমরা আগে যাচ্ছি 0 পয়েন্টে। এখানকার একটা ছোট্ট ঘরোয়া ক্যাফে, এই দেখুন ভেতরটা সুন্দর বসার জায়গা, পুরো লাচুং শহরটা দেখা যাচ্ছে। এলাম একটু কফি খাবো, ওয়াশরুম যাব, তারপর বেরিয়ে পড়বো 0 পয়েন্টের দিকে। এই পয়েন্টটা থেকে সম্পূর্ণ লাচুংকে দারুণ সুন্দর দেখায়। ভাবুন তো, এরকম একটা ভিউ, সঙ্গে কফি, দারুণ পুরো লাচুং শহরটা, আর সঙ্গে এই যে এই টেম্পারেচারে যারা চা কফি খান না তাদেরও চা কফির প্রয়োজন পড়ে, আর আমি তো ভীষণ ভালোই বাসি। চায়েরই খোঁজ করছিলাম, কিন্তু উনি বললেন যে এখানে চা নয়, ভালো কফি পাওয়া যাবে, সত্যিই খুব ভালো কফি। এখানে আবার প্যারাগ্লাইডিংও হয়। রাস্তা খুব একটা ভালো নয়, মাঝে মধ্যেই একটু একটু করে উপরের দিকে উঠছি। যাদের অল্টিটিউড সিকনেস হয় তারা ডাইমক্স খেয়ে নিতে পারেন ডক্টর কনসাল্ট করে, আর প্রত্যেকে অবশ্যই অক্সিজেন ক্যান সঙ্গে রাখবেন, প্রয়োজন হতে পারে। লাচুং থেকে 51 কিলোমিটার পেরিয়ে পৌঁছতে হবে 0 পয়েন্টে, 15,300 ফুটের উচ্চতায়। ইউমথাং ভ্যালির কাছেই কিন্তু ওয়াশরুম আছে, প্রয়োজন হলে আগে থেকে ইউজ করে নেবেন, এরপর কিন্তু আর ওয়াশরুম পাবেন না। এটাই কিন্তু সেই বিখ্যাত ইউমথাং ভ্যালি। আমরা এখানে আসবো, আগে 0 পয়েন্ট ঘুরে আসি, তারপর এখানে আসবো। এই রাস্তাটা কখনো ভুলতে পারবেন না, এমনই এর সৌন্দর্য, আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস। ধীরে ধীরে সবুজ রং ফিকে হয়ে সাদা বরফের রাজত্ব শুরু হচ্ছে। এখানে কিন্তু র্যাপিড চেঞ্জ হয় অল্টিটিউডের। শান্ত থাকলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শান্তভাবে প্রকৃতির এই রুক্ষ অথচ অসম্ভব সৌন্দর্য উপভোগ করুন। দেখেছেন রাস্তায় কিরকম বরফ পড়ে রয়েছে? অনেক সময় গাড়ির চাকায় চেন আটকাতে হয় বরফ বেশি হয়ে গেলে, না হলে স্লিপ করার একটা চান্স থাকে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। এখানে সাধারণ মানুষের জন্য রাস্তা শেষ। 15,300 ফুট উচ্চতার 0 পয়েন্ট বা ইউমে সামডং। এক হাতে গ্লাভস পরেছি, আর এক হাত খালি রাখলাম, ক্যামেরা অপারেট করতে নাহলে অসুবিধা হবে। প্রচুর মানুষ এখানে, তবে ঠান্ডাও বিভৎস, গ্লাভস রাখবেন সঙ্গে। প্রচণ্ড সাবধানে যেতে হবে, বরফ আছে, পিছলে যাওয়ার হাই চান্স। এটা কিন্তু তিস্তাই,
জমে রয়েছে এখন একেবারে। নিচে জল আছে যদিও, এখানে দেখলে বুঝতে পারবেন। কেমন লাগছে আপনাদের 0 পয়েন্ট? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ফাটাফাটি লাগছে, দুর্দান্ত। পাহাড়ের উপরে উঠলে এখান থেকেই দেখা যায় তিব্বতের সীমান্ত। এখানে কিন্তু মানুষ খুব সহজেই ধূপধাপ পড়ে যাচ্ছেন এদিক ওদিকে। প্রচণ্ড সাবধানে চলাফেরা করতে হবে। আর যদি পসিবল হয় স্নো বুট নিয়ে আসুন সঙ্গে করে। এখানে কিন্তু স্নো বুট পাওয়া যায় না, এখানে গাম বুট পাওয়া যায়। আপনার পা কিন্তু ঠান্ডা থাকবে, শুধুমাত্র হয়তো বরফের থেকে বাঁচবেন এই অবধি। কিন্তু স্নো বুট যেগুলো, সেগুলো পাটা গরমও রাখে। আমার মনে হয় সেটা বেটার হবে। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড ওভারলি ক্রাউডেড, এবং মানুষজন পাগলের মতো করছেন, ধূপধাপ পড়ে যাচ্ছেন বরফের উপর। বরফ যা শক্ত, এই বরফে পড়লে কিন্তু ব্যথা লাগার চান্স রয়েছে। সো বি ভেরি কেয়ারফুল। আর আমি যেহেতু লাফালাফি করছি না, আস্তে আস্তে ঘুরছি, আমার কিন্তু শ্বাসকষ্ট একটুও হচ্ছে না, একদম নর্মাল আছি। আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে চলাফেরা করতে, আস্তে আস্তে হেঁটে ঘুরুন, সাবধানে ঘুরুন, অক্সিজেনের অভাব হবে না। আমি অ্যাজমার পেশেন্ট, আমার অক্সিজেনের অভাব হচ্ছে না, যদিও আমি সঙ্গে অক্সিজেন ক্যান নিয়ে এসেছি ফর ইমার্জেন্সি, কিন্তু এখানে এসে আমার ফিল হচ্ছে না, বরং সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। মানে আমি জানি না এটা আনইউজুয়াল কিনা, বাট আমার জন্য কিন্তু এটা সত্যি। আমার মনে হয় যারা লাফালাফি না করবেন, যারা সেফলি শান্তভাবে হেঁটে হেঁটে জায়গাটা দেখবেন, প্রচণ্ড একেবারে পাহাড়ের উপর উঠে যেতে হবে এমন কোনো এক্সপেকটেশন যাদের নেই, তাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। জিরো পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি ইউমথাম ভ্যালিতে। এখানকার উচ্চতা প্রায় 12,000 ফুট। এটা একেবারে অন্যরকম একটা জায়গা, ইউমথাম ভ্যালি। এখন তো এখানে কোনো ফুল গাছ নেই, কিন্তু মার্চ এপ্রিলের সময় পুরো এলাকাটা ফুলে ঢেকে যায়। এত সুন্দর লাগে তখন দেখতে। এখন একটা অন্যরকম সৌন্দর্য। দেখেছেন এখানে বাড়ি, প্রচুর চর্বি গাই চড়ে এখানে। এই জায়গাটার সৌন্দর্য সত্যি না দেখলে বোঝানো সম্ভব নয়। একদিকে নদী বয়ে যাচ্ছে, পাশে উঁচু উঁচু পাহাড়, অসম্ভব সুন্দর, অসাধারণ। দিগন্ত বিস্তৃত চারণভূমি, মাঝে বয়ে চলেছে নীলচে লাচুং নদী। চারপাশে বরফে ঢাকা পাহাড়ের দেওয়াল, অসংখ্য সাদা টিবেটান ফ্ল্যাগ হাওয়ার দাপটে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। এটিই কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখার জন্য আপনাদের যেতে হবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে। সময় যে কিভাবে কেটে যাবে এখানে টেরই পাবেন না।
এই অপার্থিব শান্তি তো আমরা শহরে পাই না, তাই ছেড়ে যেতে ইচ্ছে করছে না একদম, কিন্তু যেতে তো হবেই। কত দায়িত্ব, কত কমিটমেন্ট, ভুলে যাওয়ার উপায় নেই। গরম গরম ম্যাগি চলে এসেছে, চটপট খেয়ে নেব। এই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, বেশ খিদে পেয়ে গেছে। আমাদের কিন্তু হোটেলে ফিরেই লাঞ্চ করার কথা, সেটাও করব। আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব, এরপর চলে যাব হোটেলে। আগামীকাল আবার গ্যাংটকে ফেরার রয়েছে, তার পরের দিনে কিন্তু কলকাতায় ফিরে যাওয়া। বুঝতেই পারছেন, একটা দুর্দান্ত ট্রিপ ছিল, লম্বা ট্রিপ ছিল। আপনাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। আর যদি আমার মতো করে আপনারা ঘুরতে চান, তাহলে কিন্তু অবশ্যই ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন পুরো ট্রিপটা, আমার দারুণ লেগেছে। সমস্ত ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি ডিটেল। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।